আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট এর আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে পরিচিতি পর্ব তুলে ধরছি। পরিচিতি পর্বের প্রথমেই থাকছে শিক্ষক পরিচিতি। আমি আমার পরিচয় দিচ্ছি। আব্দুল মান্নান খান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট। পাঠ পরিস্থিতি। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ১০ম অধ্যায়ের উদ্ভিদ প্রজনন এর যে কোনো একটি বিষয় নিয়ে আজকে আলোচনায় অংশ নেব। তোমরা মনোযোগ সহকারে এখানে কিছু চিত্র আছে, চিত্রগুলো লক্ষ্য করো। চিত্রে কি দেখা যাচ্ছে? গত ক্লাসে তোমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে দেখছিলে। এখানে ফুলের যে প্রথম যে চিত্রটা দেয়া আছে, বিভিন্ন অংশের প্রথম যে চিত্রটা দেয়া আছে তোমরা লেখাই দেখছো, এটা একটি পুংকেশর। এই পুংকেশরের কয়টা অংশ থাকে? পুংকেশরের হচ্ছে দুটো অংশ থাকে। কি কি? একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাগধানী, আর এই নিচের দিকে দণ্ডের মতো যেটা, এটা হচ্ছে পুংদণ্ড। এই পরাগধানীর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গা বরাবর যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে আমরা এই চিত্রটা আমরা পেয়ে থাকি। এখানে কি দেখা যাচ্ছে যে এই পরাগধানী এটাকে এর চার কোণা আকৃতি দেখা যাচ্ছে। প্রত্যেক কোণায় কিছু থলের মতো দেখা যাচ্ছে। এই থলের ভিতরে কি তৈরি হয়েছে? পরাগরেণু তৈরি হয়েছে, যেটাকে বাইরে দেখানো হয়েছে। তার মানে তোমরা এখানে চিত্রের মূল যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরাগধানী থেকে হচ্ছে পরাগরেণু তৈরি। তার মানে আমরা আজকের ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরাগরেণুর পরিস্ফুটন। আচ্ছা, পরাগরেণুর পরিস্ফুটন। পরাগরেণু তোমরা জানো যে পরাগধানীর ভিতরে উৎপন্ন হয়। এখন এই পরাগধানীর ভিতরে যে পরাগরেণু উৎপন্ন হয় সেই পরাগরেণুর পরিস্ফুটন সম্পর্কে আমরা আজকে ক্লাস শেষে যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো সে বিষয়গুলো হলো, ট্যাপেটাম কি তা বলতে পারবে, যোজনী কাকে বলে তা বলতে পারবে, আর্কিয়া স্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে কি কি কোষ উৎপন্ন হয় তা বলতে পারবে, পরাগরেণুর পরিস্ফুটন বর্ণনা করতে পারবে। এবার আসো পরাগরেণুর পরিস্ফুটন। যে কথা বলতেছিলাম, পরাগধানীর ভিতরে পরাগরেণু উৎপন্ন হবে। এখন পরাগধানীর ভিতরে যদি পরাগরেণু উৎপন্ন হতে হয় তাহলে পরাগধানীকে অবশ্যই পরিপক্কতা অর্জন করতে হবে। আর পরাগধানী যদি পরিপক্কতা অর্জন না করে তাহলে পরাগরেণু উৎপন্ন সম্ভব নয়। অর্থাৎ প্রথমে হচ্ছে পরাগধানী বিকশিত হতে হবে এবং পরাগধানী বিকশিত হবার পর তার মধ্যে পরাগরেণু উৎপন্ন হবে। তাহলে এই পরাগরেণুর পরিস্ফুটনকে আমরা দুটো ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ হচ্ছে পরাগধানীর বিকাশ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পরাগরেণুর বিকাশ। তো প্রথমে আসো পরাগধানীর বিকাশ। এখানে প্রথমে দেখো, আমি পরাগধানীর বিকাশটাকে দুটো ভাবে এখানে দেখাবো। পরাগধানীর বিকাশ প্রথমে আমি হচ্ছে কিছু কথার মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করব, তারপরে হচ্ছে চিত্রের সাহায্যে তোমাদের বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে প্রথমে হচ্ছে অপরিণত যে পরাগধানী, সেই অপরিণত পরাগধানীর চার কোণার প্রত্যেক কোণায়, মানে অপরিণত পরাগধানীটাকে যদি তুমি দেখো তাহলে এটিকে দেখতে হচ্ছে চার কোণাকৃতি মনে হবে, বা পরিণত পরাগধানীও চার কোণাকৃতি থাকে। তো এই অপরিণত পরাগধানীর চার কোণার প্রত্যেক কোণায়
কিছু কোষ থাকবে যে কোষগুলো আকারে বড় হবে এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হবে। সেই কোষগুলো আর্কিস্পোরিয়াল কোষ হিসাবে কাজ করবে। এই আর্কিস্পোরিয়াল কোষ দুই ভাগে বিভক্ত হবে। বিভক্ত হয়ে বাইরের দিকে কিছু পরিধীয় কোষ বা দেওয়াল কোষ উৎপন্ন করবে, পরিধীয় দেওয়াল কোষ উৎপন্ন করবে এবং ভিতরের দিকে হচ্ছে প্রাথমিক স্পোরোজেনাস কোষ উৎপন্ন করবে, যেটা কেন্দ্রেও থাকবে। কেন্দ্রে হচ্ছে প্রাথমিক স্পোরোজেনাস কোষ থাকবে এবং তার বাইরে পরিধি বরাবর থাকবে কিছু দেওয়াল কোষ। এই দেওয়াল কোষগুলো বারবার বিভক্ত হইয়া কয়েক স্তর বিশিষ্ট একটি প্রাচীর সৃষ্টি করবে এবং এর ভিতরের দিকে হচ্ছে এই কেন্দ্রীয় প্রাথমিক স্পোরোজেনাস কোষ এ সরাসরি পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করতে পারে, অথবা এই প্রাথমিক স্পোরোজেনাস টিস্যু বারবার বিভক্ত হইয়া অনেকগুলো পরাগ মাতৃকোষ গঠন করতে পারে। দেখো, এই বিষয়গুলো এখন আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। তোমরা জানো এটা হচ্ছে একটা পুংকেশর। এই পুংকেশরের উপরের দিকে হচ্ছে পরাগধানী। এই পরাগধানীটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এখানে যে কথাটা বলা হয়েছে যে চার কোণা বিশিষ্ট। এই চার কোণার প্রত্যেক কোণায় দেখো, এই যে চার কোণা বিশিষ্ট বলা হচ্ছে, এই চার কোণার প্রত্যেক কোণায় এরকম যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এর ভিতরের গঠনটা আমরা এরকম ভাবে দেখতে পাবো। এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই গঠনের ভিতরে দেখো যে বাইরের দিকে হচ্ছে এপিডার্মিস এবং ভিতরের দিকে কিছু কোষ দেখা যাচ্ছে, এখনো পরিপক্কতা অর্জন করে নাই, তাই এই অবস্থা দেখা যাচ্ছে। দেখতে অনেকটা একটা দুটো তিনটা চারটা চার কোণ আকৃতির অনেক মনে হচ্ছে। আচ্ছা, এরপরে যে চিত্রটা তোমরা একটু খেয়াল করো যে এর ভিতরের দিকে কিছু কোষ দেখো, এই যে কোষগুলো, এই কোষগুলো আকারে বড় হয় এবং আকারে বড় হয়ে এরা ঘন সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিশিষ্ট ও ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হয়। এই বড় নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট যে কোষগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোষগুলো আকারে বড় হয় এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হয় প্রত্যেক কোণায়। দেখো, এই কোণায় আছে, এই কোণায়, এই কোণায়, এই কোণায়, এরকম প্রত্যেক কোণায় কিছু কোষ আকারে বড় হয় এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হয়ে এগুলো একটা বিশেষ নাম ধারণ করে, যেটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভক্ত হয়ে দুই ধরনের কোষে পরিণত হয়। এই দুই ধরনের কোষে পরিণত হয় পরিধীয় দেওয়াল কোষ এবং কেন্দ্রীয় প্রাথমিক স্পোরোজেনাস টিস্যু। এই পরিধীয় দেওয়াল কোষটা বিভক্ত হয়ে দেখো এই যে দেওয়াল গঠন করছে, এই যে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এই যে দেওয়াল গঠন করছে, আর ভিতরের দিকে যে কেন্দ্রীয় স্পোরোজেনাস টিস্যু ছিল বা কেন্দ্রীয় স্পোরোজেনাস যে কোষ ছিল, সেই কোষটা বিভক্ত হয়ে এই ভিতরের দিকে পরাগ মাতৃকোষ গঠন করে। চিত্রটাকে যদি আমরা একটু বিস্তারিত দেখি আর একটু বড় করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ভিতরের দিকে যে স্তরটা, এর বাইরের দিকে যে স্তরটা দেখা যাচ্ছে, এই বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস। এর ভিতরে কয়েক কোষ স্তর বিশিষ্ট একটা স্তর আছে, যেটাকে বলা হয় এন্ডোথেসিয়া। এরপরে দেখো ছোট একটা স্তর আছে, লম্বাটে অনেকটা কোষ দ্বারা গঠিত ছোট একটা স্তর, যেটাকে বলা হয় এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের পর দেখো লম্বাকৃতির কিছু কোষ আছে, যে কোষগুলো হচ্ছে পরাগ মাতৃকোষকে ঘিরে রাখে, সেই কোষগুলোকে বলা হয় ট্যাপেটাম। এই ট্যাপেটামের ভিতরের দিকে হচ্ছে পরাগ মাতৃকোষ থাকে। এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ পুরোপুরিভাবে বিকশিত যখন হয়ে যাবে তখন এই পরাগ মাতৃকোষ থেকে হচ্ছে পরাগ রেণু উৎপন্ন হবে। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, তার একটা হচ্ছে পরাগধানীর বিকাশ। পরাগধানীর বিকাশ মোটামুটি এখানেই সম্পন্ন, অর্থাৎ পরাগধানীর ভিতরে হচ্ছে পরাগ মাতৃকোষ
তৈরি হবে। এখানে পরাগধানীর ভিতরে এই যে পরাগ মাতৃকোষগুলো দেখা যাচ্ছে, এই পরাগ মাতৃকোষ সৃষ্টি এই পর্যন্ত হচ্ছে পরাগধানীর বিকাশ। এরপরে আমরা চলে যাই হচ্ছে পরাগরেণুর বিকাশ। দেখো, ওই যে পরাগ মাতৃকোষ ছিল, পরাগ মাতৃকোষ হচ্ছে মায়োসিস 1 এবং মায়োসিস 2। তোমরা জানো যে পরাগ মাতৃকোষ হচ্ছে ওখানে ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ হচ্ছে মায়োসিস 1 এবং মায়োসিস 2 বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু গঠন করবে। এই 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু পরবর্তীতে পরাগধানীর স্টোমিয়ামের প্রাচীর ফেটে বাইরে বেরিয়ে যাবে এবং গর্ভমুণ্ডে, স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হবে, ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে এবং পরাগায়ন সম্পন্ন করবে। তাহলে বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষের হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ প্রথমে মায়োসিস 1 বিভাজনে বিভক্ত হবে। তোমরা জানো যে কোনো ডিপ্লয়েড কোষ যখন মায়োসিস 1 বিভাজনে বিভক্ত হয় তখন তার ভিতরে নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে একটা থেকে 2 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা প্রাপ্ত হয় এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে পরিণত হয়। এই তোমরা দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা দেখতে পাচ্ছ। এরপরে এটা মায়োসিস 2 বিভাজনের মাধ্যমে এখানে মোট 4টা নিউক্লিয়াস তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 4 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হবে। এরপরে এরা কিছু পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে প্রত্যেকটা এক একটা কোষে পরিণত হবে এবং তখন এই কোষগুলোকে বলা হবে অপত্য পরাগরেণু। এই 4টি অপত্য পরাগরেণু এইগুলো হচ্ছে সবই হচ্ছে দেখো হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড পরাগরেণু যখন পরাগধানীর প্রাচীর ফেটে যাবে তখন এই পরাগরেণুগুলো বাইরে বেরিয়ে আসবে। পরাগরেণুটা দেখতে ঠিক নিচে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এরকম। এই পরাগরেণু পরাগধানীতে থাকা অবস্থায় প্রথম দিকে হচ্ছে এক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা থাকে, এরকম একটা নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা থাকে। পরবর্তীতে পরাগধানীর প্রাচীর ফেটে বেরিয়ে আসার আগ মুহূর্তেই এটা এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। একটাকে বড়টাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং ছোটটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এবং এই অবস্থা যখন তৈরি হবে তখন হচ্ছে পরাগধানীর প্রাচীর ফেটে অর্থাৎ স্টোমিয়ামের যে প্রাচীর সেই স্টোমিয়ামের প্রাচীর ফেটে হচ্ছে এই পরাগরেণুগুলো বাইরে বেরিয়ে আসবে এবং ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে ও পরাগায়ন সম্পন্ন করবে। তাহলে আমরা দেখতে পাইলাম যে পরাগধানীর বিকাশ এবং পরাগরেণুর বিকাশ, এই দুই বিকাশের মাধ্যমে হচ্ছে পরাগরেণুর পরিস্ফুটন সম্পন্ন হয়ে থাকে। আর এখানেই হচ্ছে পরাগরেণুর পরিস্ফুটন, এভাবেই পরাগরেণুর পরিস্ফুটনটা সম্পন্ন হয়ে থাকে। আমরা এই পরাগরেণুর পরিস্ফুটন বিস্তারিত যদি দেখি তাহলে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পারবো যে এরকম বর্ণনা করেছি বিস্তারিত সেভাবেই বর্ণনা করা আছে, সেভাবেই লেখা আছে। তোমাদের যাতে বই খুলতে না হয় সেজন্য এখানে স্লাইডগুলো উল্লেখ করা হলো। আমি স্লাইডগুলো বিস্তারিত বর্ণনায় আর যাব না, বর্ণনা যা করা হয়ে গেছে। আমি শুধু স্লাইডগুলো প্রদর্শন করছি, তোমরা স্লাইডগুলো দেখে নাও। আচ্ছা, এই স্লাইডটায় যা লেখা আছে দেখো, দেয়াল কোষ দ্বারা সৃষ্ট প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরকে ট্যাপিটাম বলা হয়। এই ট্যাপিটাম কি বিষয়টা একটু মনে রাখবে
যে দেয়াল কোষ দ্বারা পরিবেষ্টিত সবচেয়ে ভিতরের যে স্তরটা, যেটা আমি চিত্রে দেখিয়েছিলাম, যে লম্বা আকৃতির কিছু কোষ যেগুলো হচ্ছে পরাগ মাতৃকোষের চারদিকে অবস্থান করছিল, সেই কোষগুলোকে মূলত হচ্ছে ট্যাপেটাম বলা হয়। এই ট্যাপেটাম যখন পরাগরেণু সৃষ্টি হবে তখন এই ট্যাপেটামটা গলে যাবে এবং গলে হচ্ছে পরাগরেণুর পুষ্টির কাজটা করে থাকে। এই পরাগ মাতৃকোষ থেকে যে পরাগরেণুগুলো তৈরি হবে, এই পরাগরেণুগুলো হচ্ছে একত্রে অবস্থান করতে পারে অথবা আলাদা আলাদাভাবে অবস্থান করতে পারে। অর্কিডেসি এবং অ্যাসিলিপিয়েডেসি এসব পরিবারের যে পরাগরেণুগুলো এগুলো একত্রে অবস্থান করে। আর পরাগরেণুগুলো যদি একত্রে অবস্থান করে তখন এই বিশেষ ধরনের গঠনকে বলা হয় পলিনিয়াম। তখন এই বিশেষ ধরনের গঠনকে বলা হয় পলিনিয়াম। আচ্ছা, আমাদের আজকের ক্লাস শেষ পর্যায়ে। এবার বাড়ির কাজ। বাড়িতে এই পরাগরেণুর পরিস্ফুটন সম্পর্কে বিস্তারিত করতে হবে এবং এখানেই আজকের ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।